আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আগামী জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ 2026 সালের জাতীয় সংসদ নির্বাচন আমাদের দেশে ইসলামপন্থী রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণকারী একটি নির্বাচন হতে যাচ্ছে। অর্থাৎ এই দেশে ইসলামপন্থী দলগুলো জনগণের ভোটে ক্ষমতায় গিয়ে ইসলামিক বিধি অনুসারে এই দেশকে পরিচালনা করতে পারবে নাকি তারা ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতা থেকে লং টাইম বা একটা দীর্ঘ সময়ের জন্য ছিটকে যাবে, সেটা নির্ধারিত হবে 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনে। এই নির্বাচনটি যে আমাদের দেশের ইসলামপন্থী রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণকারী, এই কথা বলার পেছনে দুটি কারণ আমি উল্লেখ করতে চাই। এক নাম্বার কারণ হচ্ছে, আমাদের দেশে যে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো রয়েছে, এই দলগুলো তাদের সাংগঠনিক তৎপরতা এবং জনসমর্থনের দিক থেকে বিবেচনা করলে দলগুলো ছোট দলের পর্যায়ে পড়ে। যদিও এই ছোট দলগুলোর মধ্যে কিছু দল জনসমর্থনে এগিয়ে রয়েছে, আবার কেউ তুলনামূলক বেশি পিছিয়ে রয়েছে, কিন্তু দলগুলো সবগুলোই পৃথকভাবে ছোট আকারের দলগুলোর মধ্যেই পড়ে। এই দলগুলো, এই ইসলামপন্থী দলগুলো যেহেতু ছোট, এই জন্য তারা যদি পরস্পরে ঐক্যবদ্ধ না হয়, একতাবদ্ধ না হয়, তাহলে সেক্ষেত্রে এদেশের রাজনীতিতে তাদের প্রভাব বিস্তারের পর্যায়ে যাওয়াটা অত্যন্ত কঠিন। এই জন্য ইসলামপন্থী দলগুলোর মধ্যে ঐক্য খুবই প্রয়োজন ছিল। কিন্তু আমাদের দেশের ইসলামপন্থী দলগুলোর মধ্যে মনোমালিন্যতা এবং মতবিরোধতা এমন পর্যায়ের যে ঐক্য কল্পনা করাটা একটা সময় অসম্ভব পর্যায়ের ছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই ইসলামপন্থী দলগুলোর ভেতরে ঐক্যের এক ধরনের আবহ তৈরি হয়েছে, ঐক্যের একটা ভাবনা তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে সেটাও বলি। কারণ শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে এদেশের অধিকাংশ ইসলামপন্থী রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের বাইরে হেফাজতে ইসলাম নামক অরাজনৈতিক যে ইসলামপন্থী সংগঠনগুলো রয়েছে, এই দলগুলোর শীর্ষ নেতৃত্বের উপরে সীমাহীন দমন পীড়ন, জুলুম, নির্যাতন চালিয়েছে। পৃথিবীতে একটা নিয়ম হচ্ছে, যখন কোন একটা শ্রেণী তারা দমন পীড়নের শিকার হয়, জুলুমের শিকার হয়, তখন স্বাভাবিকভাবেই আত্মরক্ষার তাগিদে তারা ঐক্যবদ্ধ হয়ে যায়। আমাদের দেশের আলেম সমাজের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটেছে। যখন শেখ হাসিনা তাদের উপর দমন পীড়ন চালিয়েছে, নির্যাতন চালিয়েছে, তখন ইসলামপন্থী এই দলগুলোর নেতৃত্ব এবং শীর্ষকর্তারা তাদের মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তারা উপলব্ধি করেছে। এবং শেখ হাসিনা সরকার এই নির্যাতনটি সীমিত কয়েকদিন চালায়নি, বরং দীর্ঘ 15 বছর যাবৎ এই নির্যাতন চালিয়েছে। ফলে আলেম সমাজ একটা দীর্ঘ সময় নিয়ে গভীরভাবে উপলব্ধি করতে সক্ষম হয়েছে যে তারা যে লক্ষ্য নিয়ে রাজপথে অবস্থান নিয়েছে, ইসলাম প্রতিষ্ঠা করা, এই ইসলাম প্রতিষ্ঠা করা এবং তাদের আত্মরক্ষার প্রয়োজনে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। অর্থাৎ শেখ হাসিনার সীমাহীন নিপীড়ন, দমন পীড়ন তাদের ভেতরে ঐক্যের আবহ তৈরি করেছে। এই যে ঐক্যের আবহটা তৈরি করেছে, যা অতীতে হয়নি, এবং ভবিষ্যতে এরকম ঐক্যের আবহ আবারও তৈরি হবে কিনা এটা একটা প্রশ্নের বিষয়। যেহেতু এই নির্বাচনকে কেন্দ্র করে, 26-এর নির্বাচনকে কেন্দ্র করে, 26-এর নির্বাচনকে সামনে রেখে এই ঐক্যের আবহ তৈরি হয়েছে, ফলে এই নির্বাচনটা একটা ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর জন্য ভবিষ্যৎ নির্ধারণকারী। যদি তারা ঐক্যবদ্ধ হয়, তাহলে ভবিষ্যৎ একদিকে ধাবিত হবে। আর যদি তারা এরকম ঐক্যের আবহ এবং ভাবনা তৈরি হওয়া সত্ত্বেও যদি ঐক্যবদ্ধ না হয়, কোনো কারণে তারা পিছলে যায়, যদি ঐক্যটা তারা মিস করে, তাহলে ইসলামপন্থী রাজনীতির গতিপথ ভিন্ন দিকে ধাবিত হবে। এটা হচ্ছে এক, যে ঐক্যের আবহ থাকার কারণেই এই নির্বাচনটি ভবিষ্যৎ নির্ধারণকারী হবে, কারণ আগামীতে এরকম ঐক্যের ভাবনা তৈরি হওয়াটা কঠিন হতে পারে। দুই, আমাদের বাংলাদেশে বৃহত্তম যে রাজনৈতিক দল, একটি ছিল আওয়ামী লীগ আর একটি হচ্ছে বিএনপি।
গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের কার্যক্রম ইতিমধ্যেই সাময়িকভাবে নিষিদ্ধ পর্যায়ে রয়েছে, তারা চাইলেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আর অপরদিকে বিএনপি শক্তিশালী রাজনৈতিক সংগঠন, তারা রাজপথে অবস্থান নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে। যেহেতু বিএনপি এখানে শক্তিশালী একক সংগঠন, তাই অবশ্যই তার বিকল্প একটি সংগঠন কিন্তু প্রয়োজন রয়েছে। আর এই বিকল্প শক্তি হিসাবে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর জন্য বড় ধরনের একটা সুযোগ তৈরি হয়েছে। ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো যদি পরস্পরে ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এই দলগুলোর যে ভোট ব্যাংক আছে, তারা কিন্তু তাদের নিজেদের ভোটটা যেমন পাবে, ঠিক একইভাবে বাংলাদেশের মানুষ ধীরে ধীরে ইসলামী চেতনার দিকে, ইসলামী আদর্শের দিকে ঝুঁকছে। এই ইসলামের প্রতি আগ্রহী মানুষদের, যাদের ভিতরে ইসলামী ভাবনা তৈরি হচ্ছে, তাদের একটা বড় একটা ভোট, উল্লেখযোগ্য একটা ভোট কিন্তু ইসলামপন্থী দলগুলোর এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম পাবে। আবার বহু ভোটার আছে, উল্লেখযোগ্য সংখ্যক ভোটার আছে, যারা বিএনপির নেতিবাচক কর্মকাণ্ডের কারণে বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারাও কিন্তু বিএনপির একটি বিকল্প শক্তিকে খুঁজবে। সেই জায়গায় ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হলে এটা বিএনপির বিকল্প শক্তি হিসাবে তারা কিন্তু ভোটটা সেখানেই দেবে বলে এটা মোটামুটি ভাবে নিশ্চিত ভাবেই বলা যায়। এবং আওয়ামী লীগের রয়েছে একটা বড় একটা ভোট ব্যাংক, যারা কিন্তু অবশ্যই কিছু অংশ হয়তো বা ভোট থেকে দূরেও থাকতে পারে, আবার একটা অংশ কিন্তু ভোটে অংশগ্রহণ করবে। সেক্ষেত্রে বিএনপির বিকল্প হিসেবে কিছু ভোট ইসলামপন্থী যে রাজনৈতিক দলগুলো যদি জোট করতে পারে, সেক্ষেত্রে তারা কিন্তু পাবে। এই যে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম যদি হয়, তাহলে সেক্ষেত্রে বিএনপির মতো শক্তিশালী রাজনৈতিক সংগঠনকে টেক্কা দিয়ে, তাদের সেই সেকুলার জোটকে টেক্কা দিয়ে যে ক্ষমতায় চলে যাবে, আমি হয়তোবা তেমনটা বলবো না, আমি তেমনটা বলছি না। কিন্তু এই ঐক্যবদ্ধ হলে তারা কিন্তু মোটামুটি ভালো একটা সংখ্যক ভোট পাবে এবং উল্লেখযোগ্য সংখ্যক একটি সংসদে তারা প্রতিনিধিত্ব লাভ করবে এবং সংসদে তারা যাওয়ার মতো সুযোগ কিন্তু তারা পাবে। সংসদে গিয়ে কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, ইসলামের কথা বলবে, ইসলামী শরিয়ার কথা বলবে। এদেশের মানুষ যে ধর্মপ্রাণ, এগুলো ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে একটা প্রভাব বিস্তার করবে। এবং বিএনপি যেহেতু স্বাভাবিকভাবে স্বার্থবাদী রাজনীতি করে, তাই বিএনপির নেতা নেত্রীদের দুর্নীতিতে জড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। যখন এমনটা হবে, অল্প কিছুদিন গেলে জনগণ যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নিবে, তখন কিন্তু ইসলামপন্থী রাজনৈতিক যে জোটটি এই নির্বাচনে ঐক্যবদ্ধ হলে যারা বিরোধী দলের ভূমিকায় থাকবে, তখন কিন্তু মানুষ তাদের দিকে ঝুঁকে যাবে। ফলে পরবর্তী নির্বাচনে এসে কিন্তু বিএনপি বা এর মতো শক্তিশালী যে সংগঠন, সেই শক্তিশালী সংগঠনের মোকাবেলায় তারা কিন্তু সমান হারে চ্যালেঞ্জ জানানোর মতো রাজনৈতিক জনসমর্থন এবং সাংগঠনিক সক্ষমতা কিন্তু তাদের তৈরি হবে। যদি তারা কৌশলী হয়ে আগামী 5-7 বছর সময় যদি তাদের সাংগঠনিক তৎপরতা যদি বাড়ায় এবং তারা যদি কৌশলী রাজনৈতিক কৌশল, যথাযথ কৌশল অবলম্বন করতে পারে, তাহলে আমরা আশা করতে পারি যে নিকট ভবিষ্যতে এই ইসলামপন্থী দলগুলোর জোট বাংলাদেশের ক্ষমতা এসে বাংলাদেশের মানুষকে একটি সুন্দর কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন উপহার দিতে সক্ষম হবে। নিকট ভবিষ্যতে এই পর্যায়ে যাওয়ার জন্য পদক্ষেপটা কিন্তু এখনই নিতে হবে। এই নির্বাচনটাকেই কিন্তু আপনার আগামীর পথের যাত্রা হিসাবে গ্রহণ করে, সেটা বিবেচনা করে আপনাকে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। অর্থাৎ এই নির্বাচনে কোনোভাবেই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম যে কোনো মূল্যে তৈরি করতে হবে। এখানে ঐক্যকে কোনোভাবেই মিস করার কোনো সুযোগ নেই। যদি এই নির্বাচনে ঐক্য মিস হয়, এবং কিছু দল তারা বৃহত্তম দলের চামচামি শুরু করে যে কোনো কিছুর প্রতি আকৃষ্ট হয়ে, তাহলে সেক্ষেত্রে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো ভবিষ্যতে যে ঐক্যের সম্ভাবনা, এটা একেবারেই শূন্যের কোঠায় নেমে আসবে। ফলে ইসলামী রাজনীতির ভবিষ্যৎ আরেকটি অনিশ্চয়তার দিকে ধাবিত হবে। এই জন্য ভবিষ্যৎ নির্ধারণ করবে এই নির্বাচনটাই। কারণ বৃহত্তম একটি শক্তির অনুপস্থিতি তাদেরকে বৃহত্তম শক্তি হিসাবে আত্মপ্রকাশের জন্য সহায়ক হবে। এবং এই নির্বাচনে যে ইসলামপন্থী দলগুলোর ভিতরে ঐক্যের আবহ তৈরি হয়েছে, এটাও
ইসলামপন্থী রাজনীতিকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সহায়ক হবে। এই জন্য ইসলামপন্থী রাজনীতির মজবুত অবস্থান তৈরি করার সকল অনুকূল পরিবেশ রয়েছে, শুধুমাত্র প্রয়োজন দলগুলোর মধ্যে পারস্পরিক ঐক্য। ঐক্য জিনিসটা এত সহজে আসবে না, ঐক্যের পথে বহু রকমের বাধা আছে, বহু রকমের চিন্তা ভাবনাগুলো বাধা হয়ে দাঁড়াবে, বিভিন্ন রাজনৈতিক দলের ষড়যন্ত্রগুলো বাধা হয়ে দাঁড়াবে। যে সমস্ত বিষয়গুলো ইসলামপন্থী দলগুলোর ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, সে বিষয়গুলো নিয়ে আরেকটি ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। মোট কথা হচ্ছে যে ইসলামপন্থী রাজনীতিতে, ইসলামী রাজনীতিতে এখন যে পরিবেশটা বিরাজ করছে আমাদের দেশে, ইসলামী রাজনীতিকে শক্তিশালী মজবুত একটা অবস্থান নিয়ে যাওয়ার জন্য এবং প্রভাব বিস্তারকারী একটি রাজনীতিকে প্রভাবিত করার মতো একটা স্থানে নিয়ে যাওয়ার জন্য একেবারে খুবই অনুকূল একটি পরিবেশ বর্তমানে বিরাজ করছে। ধন্যবাদ সবাইকে।